আজ এমন একটি কবিতার আলোচনা করব যে কবিতায় যেমন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বর্ণনার মধ্য দিয়ে কবির প্রকৃতি চেতনার প্রকাশ ঘটেছে, ঠিক তেমনি কবি সেই অপরূপ অরণ্য প্রকৃতি মাঝে শহুরে আধুনিক মানুষের অমানবিকতা, অনুভূতিহীনতা এবং লালসার রূপটিকেও ফুটিয়ে তুলেছেন। কবিতাটিতে প্রকৃতির বর্ণনা পড়তে গিয়ে মনে হবে কবি যেন কলমের বদলে বিরাট ক্যানভাসে যেন তুলি দিয়ে সবুজের নানা শেড বানিয়েছেন। আবার কবিতার শেষের স্তবকে কয়েকটি সাংকেতিক শব্দের প্রয়োগ নৈপুণ্যে শহুরে মানুষের অনুভূতিহীনতা এবং লালসার রূপটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই একই প্রেক্ষাপটে ক্যাম্পে এবং শিকার দুটি কবিতাই কবি লিখেছেন। আজ আমরা শিকার কবিতাটি পড়ব। তবে কবিতার আলোচনার পূর্বে কবি সম্পর্কে দু একটি কথা বলে নেওয়া যাক। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দে এবং তিনি পরলোক গমন করেন 1954 খ্রিস্টাব্দে। বাংলা কাব্যাকাশে রবীন্দ্রনাথ যখন মধ্য গগনে বিরাজমান এবং তার সমকালীন কবিরা যেমন সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান, কিরণধন, যতীন্দ্রমোহন যখন রবীন্দ্র আবর্তে হাবুডুবু খাচ্ছেন, তখনই আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ রবীন্দ্র আবর্ত থেকে বেরিয়ে এসে নতুন পথের দিশা দেখালেন। জীবনানন্দ জীবনবাদী, হৃদয়বাদী এবং আলোকবাদী কবি। জীবনানন্দের কাব্যের যে বৈশিষ্ট্যগুলি চোখে পড়ে সেগুলি হল চিত্ররূপময়তা, ক্লান্তি ও মৃত্যু চেতনা, পরাবাস্তববাদ বা সুররিয়ালিজম, প্রকৃতি চেতনা ও ইতিহাস চেতনা এবং গভীর ব্যঞ্জনাধর্মিতা ও মুখের ভাষাকে কাব্যের ভাষায় প্রয়োগ। তার প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পালক। আর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা ইত্যাদি। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এরপর এটি 1351 বঙ্গাব্দে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এবার কবিতার আলোচনায় আসা যাক। ভোর। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এক অনাবিল অরণ্যের পটভূমিতে কবি ভোরের আকাশের সৌন্দর্যকে তুলে ধরতে গিয়ে ঘাসফড়িংয়ের প্রসঙ্গে এনেছেন। ঘাসফড়িংয়ের দেহের কোমল নীল বর্ণের মতোই ভোরের আকাশও সেই বর্ণ ধারণ করেছে। আর এই অরণ্য প্রকৃতির চারিদিকে যে পেয়ারা ও নোনার গাছের সবুজের সমারোহ, তার সৌন্দর্যকে প্রকাশ করতে কবি টিয়ার পালকের সবুজ রঙের তুলনা এনেছেন। জঙ্গলের এই রঙিন পটভূমিতে শুধু স্তব্ধ সৌন্দর্যই আছে, কোথাও কোনো ভয় নেই, ত্রাস নেই। কবি আসলে কবিতার সূচনায় ভোর এই একশাব্দিক পংক্তিটি ব্যবহার করে অরণ্য প্রকৃতির অনাবিল সৌন্দর্যকেই সযত্নে তুলে ধরেছেন। সুন্দরী অরণ্যের এই সুশ্রী মুখ এত যত্নে গড়েছেন যাতে কবিতার পরবর্তী অংশে তাকে চুরমার করে ভেঙে দিতে পারেন। এরপর কবি বললেন, একটি তারা এখন আকাশে রয়েছে। অন্ধকারের জরায়ু থেকে জন্ম নেওয়া ভোরে যখন আকাশের রং পাল্টে যায়, তখনই আকাশে দেখা যায় একটি তারা, যে তারাটি রাতের বিদায়ী অস্তিত্বকে ধারণ করে রাখে। এরপর কবি বললেন, পাড়াগাঁর ভাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল,
হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। সূর্যোদয়ের আগে একটি লাজুক তারার উপস্থিতি ও তার সৌন্দর্যকে কবি এভাবেই অসামান্য চিত্রকল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। পাড়াগাঁর বাসর ঘরে সদ্য বিবাহিত নারীর মুখের মধ্যে যে লজ্জা আর কুণ্ঠাকে লক্ষ্য করা যায়, কবি নির্জন নির্বাপিত প্রায় তারাটির মধ্যে যেন সেই বৈশিষ্ট্যকেই লক্ষ্য করেছেন। এরপরই কবি তারাটির উপস্থিতিকে তুলনা করেছেন মিশরের মানুষের সঙ্গে, যে হাজার হাজার বছর আগে এক রাতে তার বুকের থেকে মুক্তা নিয়ে রেখেছিল কবির নীল মদের গ্লাসে। চিত্রকল্পের বিপ্রতিপদাটিও এখানে লক্ষণীয়। কোথায় পাড়াগাঁ, বাসর ঘর, আর কোথায় মিশর রহস্য? কোথায় বা গ্রাম বাংলার এক লাজরক্তিম নারীর অবগত কুণ্ঠা, আর কোথায় প্রায় আরব্য রজনীর ধাঁচে গড়া আড়ম্বরের দর্পিত প্রকাশ? তবু এইখানে নির্জন নির্বাপিত প্রায় তারাটির সঙ্গে গোধূলি মোদির মেয়েটির সসংকোচ অবস্থিতি যেমন মিলেমিশে যায়, তার চেয়েও বেশি ভিজুয়াল ইকুয়েশন কোথাও তৈরি হয়ে যায় নীলচে আকাশের বিরাট ক্যানভাসে ডুবে থাকা ওই ঝকঝকে তারার সঙ্গে নীল মদের পাত্রে রাখা সাদা মুক্তাখানি। মদ্যপাত্রটি ও মুক্তা যেন আকাশের মুখে জেগে থাকা তারাটিরই মিনিয়েচার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে মুহূর্তের জন্য ঝলসে ওঠা ডায়মন্ড রিং এভাবেই বুঝি নিতান্ত অকবির কাছেও কসমিক বিশালতার এক ক্ষুদ্র বস্তুগত অভিজ্ঞতা সম্ভব সংস্করণ হয়ে ওঠে। আর প্রকৃতির যে স্নিগ্ধ অমলিন পটভূমি তৈরি করা এখানে কবির লক্ষ্য ছিল, ভোরের তারার এই শিল্পিত প্রকাশ তাতেই যেন এক নতুন মাত্রা যোগ করে। এরপর কবি বললেন, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অসত্য পাতার দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। হিম অর্থাৎ রাত্রের অতিরিক্ত ঠান্ডায় শরীরকে অর্থাৎ গরম করার জন্য দেশওয়ালিরা শুকনো অসত্য পাতার দুমড়ে আগুন জ্বেলেছিল সারা রাত। এই আগুনের লাল রংকে কবি মোরগ ফুলের লাল রঙের সঙ্গে তুলনা করেছেন। দেশওয়ালিরা আগুন জ্বালানোর জন্য যে অরণ্য প্রকৃতি ধ্বংস করেনি সেটা বোঝাতেই কবি শুকনো অসত্য পাতা শব্দ দুটির প্রয়োগ করেছেন। বনভূমি বা বন্য প্রকৃতি ধ্বংস করে তারা তাদের প্রয়োজন মেটায়নি। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শরীরকে গরম করার জন্য দেশওয়ালিরা যে শুকনো অসত্য পাতা দিয়ে আগুন জ্বেলেছিল, সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই আগুনের উজ্জ্বলতা কমে আসে। সেই আগুনের রং আর কুমকুমের মতো গাঢ় লাল নেই। পূর্বে কবি আগুনের লাল রঙের উজ্জ্বলতাকে মোরগ ফুল এবং কুমকুমের সঙ্গে তুলনা করেছিলেন। এবার কবি সূর্যের আলোয় প্রায় নিভে আসা আগুনের রঙকে অসামান্য চিত্রকল্পে তুলে ধরলেন এভাবে, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। যে কোনো ভাষার শ্রেষ্ঠ কবির পক্ষে এমন কল্পনা সমৃদ্ধ দূরান্ন এই ছবি কবিতায় আঁকা সম্ভব। আগুন নিভে আসছে, আসলে তার উজ্জ্বলতা কমে আসছে। কিভাবে? না, অল্পপ্রাণ এক রোগা পাখির হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। আগুনের ইন্দ্রিয় গ্রাহ্যতাকে এইভাবে অতীন্দ্রিয় অনুভবে রূপান্তর সাধারণ কবি ক্ষমতার কাজ নয়। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন আকাশ
ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই ভোরের আলোয় যখন শিশিররা টলমল করছে, তখন বন ও আকাশের যে উজ্জ্বলতা বা ঝলমলে ভাব, সেই সৌন্দর্যকেই তুলে ধরতে কবি বললেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোরের পটভূমিতেই আগমন ঘটে একটি সুন্দর বাদামি হরিণের, যে এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই হরিণ চিতাবাঘিনীর থেকে আত্মরক্ষার জন্য সারা রাত মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হরিণ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সারা রাতের ক্লান্ত শরীরকে কিছুটা চাঙ্গা করার জন্য হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ক্লান্তি দূর করার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে শরীরকে সিক্ত করছে। এরপর কবি বললেন, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অর্থাৎ অন্ধকারের জরায়ু থেকে জন্ম নেওয়া ভোরের রোদের মতোই জীবনের উল্লাস খুঁজে নিতে চেয়েছিল হরিণটি। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। চেয়েছিল নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠতে, সাহসে স্বাদে সৌন্দর্যে অন্যান্য হরিণীকে চমক লাগিয়ে দেওয়াই ছিল যেন সেই হরিণের লক্ষ্য। সুন্দর ভোরে অপরূপ অরণ্য প্রকৃতির মাঝে এক হরিণের এই স্বচ্ছন্দ বিচরণকে কবি এত যত্ন সহকারে তুলে ধরেছেন, পরবর্তী পংক্তিতে এই হরিণের নির্মম পরিণতিকে আরো মর্মস্পর্শী করে তোলার জন্য। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এখানে কবি শহুরে মানুষের নির্মমতা, হৃদয়হীনতা এবং অরণ্য প্রকৃতি ধ্বংস করার মানসিকতাকেই তুলে ধরেছেন। প্রথম তিনটি স্তবকের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, বন্যপ্রাণীর স্বচ্ছন্দ বিচরণের বর্ণনা যেন কবির যে এম অ্যান্ড অবজেক্ট তারই পটভূমি রচনা করেছে। লক্ষণীয়, শুধু চিত্রকল্প নয়, শব্দ সৃষ্টির দ্বারা ব্যঞ্জনা সৃষ্টিতেও জীবনানন্দ যে অনন্য ও অসাধারণ তার প্রত্যক্ষ দৃষ্টান্ত একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কবি কিন্তু এখানে বললেন না গুলির শব্দ, শব্দটা অদ্ভুত কারণ তা অচেনা। শিকারী মাত্রই লক্ষ্যভেদে অব্যর্থ, এ কথা কিন্তু কবিতায় কোথাও বলা নেই। তবু সেই ছটফটে হরিণের মৃত্যু সংকেতিত হল নদীর জলের বর্ণ বিপর্যয়ে। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এরপর কবি বললেন, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আবার আগুন জ্বলল। পূর্বে দ্বিতীয় স্তবকে প্রথমবার দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে। এটা ছিল প্রয়োজনে আগুন জ্বালানো।
কিন্তু এবার আগুন জ্বলল উষ্ণ লাল হরিণের মাংস তৈরি করার জন্য। এই আগুন জ্বালানোর মধ্যে আছে উচ্ছৃঙ্খলতা, হৃদয়হীনতা এবং বিলাসিতা। আর এই কারণে একটা হরিণ, একটা জীবন, এক টুকরো চলমান সৌন্দর্য বেঘোরে শেষ হয়ে গেল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। এই মানবিকতাহীন শহুরে মানুষগুলি নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে পুরনো দিনের স্মৃতি রোমন্থনে ব্যস্ত। কবি বললেন, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা মানুষগুলি শুধু নিজেদের রসনা তৃপ্তির জন্য নিরীহ প্রাণীটিকে হত্যাই করেনি, সেই সঙ্গে নিকোটিনের ধোঁয়ায় বন্য প্রকৃতিকে দূষিত করেছে। কবিতার শেষ লাইন, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম। অর্থাৎ এখন আর ট্রিগারে আততায়ীর আঙুল নেই, বুলেট ছোঁড়ার কাঁপন নেই, যেন কিছুই হয়নি এমন ক্যামোফ্লেজ, যেন কোথাও কোনো পাপবোধ অথবা অনুশোচনাও নেই। তবু একটা নিরীহ প্রাণ শেষ হয়ে গেল। এমন নির্দয়, নির্বোধ, নিষ্পৃহতাকেই কবি বিদ্রূপ করেছেন নিরপরাধ শব্দটি ব্যবহার করে। শিকার কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন 1, শিকার কবিতায় কবি ভোরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন 2, শিকার কবিতায় ভোর শব্দটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রশ্ন 3, একটি তারা এখন আকাশে রয়েছে, আকাশের তারাকে কেন্দ্র করে কবির ভাবনার যে বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন 4, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, এই মন্তব্যটির প্রেক্ষাপট শিকার কবিতাটি অবলম্বনে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আগুন জ্বলল আবার, আবার শব্দটির তাৎপর্য কী, এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। প্রশ্ন 6, শিকার কবিতায় কবির রচনাভঙ্গির যে বিশিষ্টতা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে এবং এ ধরনের আলোচনা যদি আরও শুনতে চাও, তাহলে এই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো।